কাজ করছে আমাদের চ্যাপ্টার 17 গ্রাফ টাফ নিয়ে অনেক কথা বলবো। তো এখানে প্রথমে আমাকে যেটা মানে কিছু থিওরি আছে এখানে ছোটখাটো এমসিকিউতে আসে, সেটা হলো যে চলক। চলক কয় প্রকার? আমাদের এই চ্যাপ্টারে হচ্ছে আমার চলক হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে আমার বিচ্ছিন্ন চলক, আর একটা হচ্ছে আমার অবিচ্ছিন্ন চলক। এখন বিচ্ছিন্ন চলকের ইংলিশে মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিসক্রিট ডিসক্রিট ভেরিয়েবলস। আর অবিচ্ছিন্ন হচ্ছে আমার কন্টিনিউয়াস ভেরিয়েবলস। আমি এগুলো যদি উদাহরণ দিই বা এই জিনিসগুলা কি, বিচ্ছিন্ন চলক হচ্ছে যে চলকের মান কেবলমাত্র পূর্ণ সংখ্যা হবে। ঠিক আছে, এগুলোর যে মানগুলো হবে সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যা। আর অবিচ্ছিন্ন চলকের সংখ্যাটা হচ্ছে যেটা যে কোনো বাস্তব সংখ্যা হইতে পারে, যে কোনো বাস্তব সংখ্যা। উদাহরণ কি হতে পারে? যেমন ধরো কোন একটা জায়গায় তুমি মানুষকে দাওয়াত করছো, তো মানুষের সংখ্যাটা কি হবে? এখানে পূর্ণ সংখ্যা হবে না। আমি কি বলতে পারবো কোথাও যে আমার 19.5 জন মানুষ আসবে? এটা কখনো হবে না, কারণ মানুষকে আবার 0.5 দিয়ে আমি কিভাবে বুঝাবো? ঠিক আছে। এরপর ধরো কোন স্কুলে আমি বইপত্র সাপ্লাই দিতে গেছি, তো আমি ওখানে বলবো যে আমার কাছে এখানে 200টা বই আসছে। ঠিক আছে, 200টা পিস বই আসছে, তো আমি কি ওখানে বলতে পারবো যে 200.5টা বই আসছে? আমি কি ওখানে বইটা ছিঁড়ে দিব নাকি যেখানে দশমিক হবে? এরকম আর কি। আর অবিচ্ছিন্ন চলক হচ্ছে যে আমার দশমিক থাকতে পারবে এমন মান। তো দশমিক থাকতে পারবে এমন মান কি কি হইতে পারে? যেমন ধরো তোমার তাপমাত্রা, তাপমাত্রা কিন্তু 11 ডিগ্রি সেলসিয়াসও হইতে পারে, 11.5 ডিগ্রি সেলসিয়াসও হইতে পারে, 11.2 ডিগ্রি সেলসিয়াসও হইতে পারে। ঠিক আছে, এই ধরনের কি? হ্যাঁ হ্যাঁ, ভর। যেমন এটা হচ্ছে কি, আমার টেম্পারেচারের কথা বলতেছি, এটা হচ্ছে টেম্পারেচার। যেমন একটা ভর হইতে পারে, যেমন তুমি ধরো 20 কেজির একটা বাচ্চা হইতে পারো, অথবা 20.1 কেজির একটা বাচ্চা হইতে পারো, এনিথিং। এরপর ধরো বৃষ্টি, আমরা বৃষ্টি কি জানি বলে না, রেইনফল কাউন্ট করি না, যে বৃষ্টিপাতের একটা থাকে না যে কত মিলিমিটার বৃষ্টি হয়, যে 10 মিলিমিটার বৃষ্টি হয় ঢাকা শহরে, অথবা ধরো 10.1 মিলিমিটার বৃষ্টিপাত হচ্ছে। এরকম বিভিন্ন ধরনের যে মানে স্ট্যাটিক্স গুলো, ওগুলো হচ্ছে কি দশমিকে থাকতে পারে। সো ওগুলোকে বলা হয় আমার অবিচ্ছিন্ন চলক বা কন্টিনিউয়াস ভেরিয়েবলস। আর বিচ্ছিন্ন চলক হচ্ছে কি একদম পূর্ণ সংখ্যা থাকতে হবে, ওই ধরনের জিনিসগুলো হচ্ছে কি তোমার বিচ্ছিন্ন চলক। বুঝতে পারছো? বুঝা গেছে? এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে। আচ্ছা, এরপর এসেছে আমার অশ্রেণীবদ্ধ এবং শ্রেণীবদ্ধ ডাটা। অশ্রেণীবদ্ধ ডাটা মানে কি? অশ্রেণীবদ্ধ ডাটা মানে হচ্ছে, যেমন তোমাকে যদি আমি একটা উদাহরণ দেখাই, তোমার বইয়ের এই উদাহরণটা হচ্ছে অশ্রেণীবদ্ধ ডাটা। যদি কপি করে নিয়ে আসি, এই যে আমি যে চার্টটা নিয়ে আসছি, এই চার্টের মধ্যে আমি যে আমার এই চার্টটা কি ছিল, যে বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নাম্বার। এগুলো আমি র্যান্ডমলি লিখে রাখছি, যে গণিতে কত মানে কত কত নাম্বার পাইছে, এগুলো কি সবগুলো র্যান্ডমলি লিখে রাখছি। এই জিনিসগুলোকে বলা হয় আমার অশ্রেণীবদ্ধ ডাটা। অশ্রেণীবদ্ধ তথ্য বা ডাটা যাই বলো। ঠিক আছে। তো অশ্রেণীবদ্ধ মানে কি, বলে আমি কোনো প্রকার মানে গুছানো কিছু নাই, এখানে কিছুই আমি সাজাই নাই। যদি আমি সাজাইতাম তাহলে এটাকে বলতাম আমি শ্রেণীবদ্ধ ডাটা। আর এই সাজানোর প্রথম ক্রাইটেরিয়ার মধ্যে আসতেছে আমার গণসংখ্যা নিবেশন সারণী। ঠিক আছে, কি আসতেছে? গণসংখ্যা নিবেশন সারণী। এখন গণসংখ্যা নিবেশন সারণী মানে কি, আমি এখানে একটা একটা করে রেঞ্জ তৈরি করব। এই রেঞ্জের মধ্যে কয়জন কয়জন আছে সেগুলো আমি এখানে আইডেন্টিফাই করব। কারণ এই রেঞ্জটা তৈরি করার আগে আমাকে কিছু টার্ম জানতে হবে। প্রথম টার্ম আসবে আমার পরিসর। পরিসর জিনিসটা কি? পরিসর হচ্ছে মানে তোমার উপাত্তের সর্বোচ্চ সংখ্যা এবং উপাত্তের সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব। উপাত্তের সর্বোচ্চ সংখ্যা এবং এর থেকে আমি উপাত্তের সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করব। বিয়োগ করে এটার সাথে কি করব? এক যোগ করব। ঠিক আছে, এটা হবে আমার পরিসর। যেমন আমি যদি এই ক্ষেত্রে চিন্তা করি, এই ক্ষেত্রে আমার সর্বোচ্চ সংখ্যা কত? এই ক্ষেত্রে আমার সর্বোচ্চ সংখ্যা কত? এই যে 98। 98 এর উপরে কিন্তু কোনো সংখ্যা নেই। তো এটা হচ্ছে কি আমার হাইয়েস্ট।
আচ্ছা, এই ক্ষেত্রে আমার লোয়ের সংখ্যা কত? লোয়ের সংখ্যা 32। 32-এর নিচে কিন্তু কোনো সংখ্যা নেই, তো এটা হচ্ছে কি আমার লোয়েস্ট। তাহলে এই ক্ষেত্রে আমার পরিসর কত হবে? এই ক্ষেত্রে আমার পরিসরটা হচ্ছে কত আমার? 98 মাইনাস 32 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত আমার? 67। এর পরিসর বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, যে আমার এই যে এতগুলো ডাটা দেওয়া আছে, এটা রেঞ্জটা বুঝাচ্ছি, এটা কত থেকে শুরু হয়ে কতর মধ্যে আছে। তো সর্বনিম্ন নাম্বার যদি 32 হয়, সর্বোচ্চ যদি আমার 98 হয়, তাহলে এর মাঝখানে যা যা সংখ্যা আছে এগুলো কি হইতে পারে? এখানে উপাত্তের মধ্যে থাকতে পারে। তো এটাই হবে কি আমার পরিসর। তো আমি এখানে যে রেঞ্জ বা পরিসরটা সেটা বের করছি কি? 67। এরপর পরিসরের পর আমার যেটা জানতে হবে, যেটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি কি? যে আমি যে উপাত্তগুলোকে সাজাবো, আমি এই পুরা পরিসরটাকে কয়টা ভাগে ভাগ করব? পুরা পরিসরটাকে আমি কয় ভাগে ভাগ করব? এটাই হবে কি আমার শ্রেণীব্যাপ্তি। পুরা পরিসরটা, যেমন এখানে ধরো আমার এখানে 67টা সংখ্যা হইতে পারে, আর আমার সর্বোচ্চ সংখ্যা 92, সর্বনিম্ন সংখ্যা এখানে কত? 32। তো এর মাঝখানে যে কোনো সংখ্যাই হইতে পারে। তো আমার 67টা সংখ্যা আছে, ওকে আমি কয়টা ভাগে ভাগ করতে পারি? ওইটা হচ্ছে কি আমার পরিসর, সরি ওইটা হচ্ছে আমার শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে? তো আমি যদি মানে, সরি আমি যেটা ভুল বলছি এটা ভুল বলছি আসলে, মানে আমার যে 67টা সংখ্যা আছে, ওকে আমি ধরো কয়েকটা শ্রেণীতে ভাগ করছি। তো প্রত্যেকটা শ্রেণীতে অথবা প্রত্যেকটা ব্লকে আমার কয়টা করে সংখ্যা থাকতে পারে, সেটা হবে আমার শ্রেণীব্যাপ্তি। প্রত্যেক ভাগে প্রত্যেক ভাগে কয়টা সংখ্যা অথবা উপাত্ত থাকবে, সেটা হবে আমার শ্রেণীব্যাপ্তি। ঠিক আছে? যেমন ধরো এখানে 67টা আছে, তো আমি করতে চাচ্ছি কি, আমি ধরো শ্রেণীব্যাপ্তি নিলাম 10। আমি এক্ষেত্রে আমার শ্রেণীব্যাপ্তি সেটা নিলাম হচ্ছে আমার 10, অর্থাৎ আমার প্রত্যেকটা শ্রেণী অথবা প্রত্যেকটা ব্লকে আমার 10টা করে সংখ্যা থাকবে। এরপর আসছে আমার শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা শ্রেণী সংখ্যা কি হবে আমার? শ্রেণী সংখ্যা হচ্ছে আমার এই যে পরিসরটা আছে না, যেটা আমি পরিসর বের করছি, এই পরিসরকে আমি শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করব। শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করব, এবং ভাগ করার পর তো দশমিকও আসতে পারে, তাহলে আমি এটাকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। পূর্ণ সংখ্যায় রূপান্তর করব। ঠিক আছে? বড় পূর্ণ সংখ্যাটা রূপান্তর করব। মানে কি, ধরো আমার 10.2 আসলো, তাইলে আমার সংখ্যাটা হবে 11। এরপর ধরো আমার 10.3 আসলো, তাও আমার সংখ্যাটা হবে কত? 11। আমার 9.2 আসলো, আমার সংখ্যাটা হবে কত? 10। 9.2 আসলে কিন্তু আমি 9 লিখতে পারবো না, আমার তখন শ্রেণী কমে যাবে। তো এই ক্ষেত্রে আমার শ্রেণী সংখ্যা কত হবে এই ম্যাথের জন্য? এই ক্ষেত্রে আমার শ্রেণী সংখ্যা হবে কত? শ্রেণী সংখ্যা সেটা হবে কত? 67কে আমি 10 দ্বারা ভাগ করলাম, কত আসছে? 6.7। তো কাছাকাছি পূর্ণ সংখ্যা কত? 7। তো আমার শ্রেণী সংখ্যা কত? 7। অর্থাৎ আমার 7টা ব্লক থাকবে। এখন এই 7টা ব্লক কি করতে হবে? আমাকে সাজাইতে হবে। তাহলে আমরা বলো তো এখানে লোয়ের সংখ্যা কত? লোয়ের সংখ্যা হচ্ছে আমার 32। তাহলে আমি শুরু করতে পারি কত? আমি কিভাবে শুরু করতে পারি, ধর আমি এখানে একটা চার্ট বানাই এখন। আমাকে যখন গণসংখ্যা নিবেশন সারণী প্রকাশ করতে হবে বা আঁকতে হবে, তখন গণসংখ্যা নিবেশন সারণী হচ্ছে যে আমার যে উপাত্তগুলো দেওয়া আছে, এই উপাত্তগুলোর মধ্যে আমার জাস্ট কয়েকটা মানে ব্লক বানাবো, ওই ব্লকের মধ্যে কয়টা উপাত্ত আছে এটা হিসাব করবো। আমি তোমাকে এঁকে দেখাচ্ছি। তো প্রথমে আসতেছে আমার শ্রেণী ব্যক্তি। এরপরে আসতেছে আমার টেলিচিহ্ন। টেলিচিহ্ন দ্বারা আমি দেখবো যে কয়টা আছে। এরপর আসতেছে আমার গণসংখ্যা। আচ্ছা, তা আমার কয়টা শ্রেণী হবে? এখানে 7টা শ্রেণী হবে, তো আমি এখানে 7টা ব্লক করতেছি। একটা হয়ে গেল, আরো 6টা হবে। আচ্ছা, তো দেখো তো আমার এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 32। তো আমি কি এখানে শুরু করবো 32 থেকে?
আমি এখানে শুরু করবো কি 32 থেকে 10 ঘর পর্যন্ত, এভাবে করলে জিনিসটা বিচ্ছিরি দেখায়। তা আমি করতেছি কি, আমি 31 থেকে 40-এর একটা রেঞ্জ নিচ্ছি। তো 31 থেকে 40-এর রেঞ্জে কয়টা সংখ্যা থাকতে পারে? 31 থেকে শুরু করো, 40 পর্যন্ত যাও, 10টা সংখ্যা পাবা। ঠিক আছে, কারণ আমার শ্রেণীব্যাপ্তি কত, 10 ধরা আছে। তো এই ব্লকের রেঞ্জ কত, 10। দেন আমার হচ্ছে 41 থেকে কত, 50। দেন আমি দিলাম 51 থেকে 60। এরপর দিলাম 61 থেকে 70। এরপর দিলাম 71 থেকে 80। এরপর 81 থেকে 90। দেন 91 থেকে 100। তো দেখো তো 91 থেকে 100 এটাই আমার সবচেয়ে শেষের শ্রেণী, এবং আমার সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে কত, 98, যেটা আমার এই ব্লকের মধ্যে চলে আসবে। তো আমার এর থেকে বেশি শ্রেণী কি লাগবে না এই ক্ষেত্রে। এরপর আসছে আমার টালি চিহ্ন। টালি চিহ্ন দিয়ে আমরা কি করব, টালি চিহ্ন দিয়ে আমরা দেখবো যে কোন সংখ্যাটা কয়বার আছে। যেমন প্রথমে 76, 76 কোন রেঞ্জে পড়বে, 76 অবভিয়াসলি এই রেঞ্জে পড়বে, তো এখানে একটা টালি দিব। এরপর 65, 65 কোন রেঞ্জে পড়বে, এই রেঞ্জে পড়বে, একটা টেলি দিব। দেন আসতেছে 98, 98 এখানে। 79, 79 কোথায় হবে, এখানে হবে। দেন কত, 64, 64 আমার এখানে। এরপর আসতেছে আমার 68, 68ও হবে আমার এখানে। দেন আসতেছে আমার 56, 56 এখানে। এরপর 73, 73 হবে আমার এখানে। এরপর 83, 83 হচ্ছে আমার এখানে। এরপর 57, 57 হচ্ছে এখানে। 55, 55 এখানে। 92 এখানে। 45 এই রেঞ্জে। 77 কোথায়, এই রেঞ্জে। এরপর হচ্ছে কত, 87, 87 আমার এই রেঞ্জে। 46, এরপর 46 কোথায় হবে, এই তো এই রেঞ্জে। এরপর 32 এই রেঞ্জে। 75, এরপর 75-এ কয়টা হচ্ছে, 5টা হচ্ছে। আমি এখানে কিন্তু এভাবে 5টা করে দাগ দিব না, 4টা দাগ হওয়ার পর কি করি, আমরা এভাবে আর একটা দাগ দিই, যাতে 5 নাম্বারটা বুঝে। তো এই টোটালটা কত হইলো, টোটালটা আমার 5। দেন আমার যদি আরেকটা সংখ্যা থাকে তখন আমি এক্সট্রা করে আবার এখানে দাগ দিব, তখন আবার 5টা ফিল আপ হবে, আমি আবার একটা দাগ দিব আর। ঠিক আছে, এরপর 75 পর্যন্ত আসছি। এরপর 79, 79 কোথায়, এখানে। এরপর 48 এখানে। এরপর 97 এখানে। 88 এখানে। 65 এখানে। 73, 73 কোথায় হবে, এখানে, সরি এখানে, এখানে। এরপর 93, 93 হবে আমার এখানে। 58, 58 হবে আমার এখানে। দেন 41 এখানে। 69 এখানে। 63 এখানে। 39 এখানে। 84 এখানে। 56 এখানে। 45, 73, 45, 73, 93, 62, 93, এরপর 62, এরপর 67, 69, 65, তিনোটাই রেঞ্জে। 67, 69, 65। এরপর 53, 78, 53, 78। এরপর 64, 85, 64, 85 কোথায়, এখানে। এরপর 53, 73, 53, 73। এরপর 34, 75, 82, 75 হচ্ছে এখানে, 82 হচ্ছে কত, এখানে। এবার 67 আর 62, 67 এখানে, 62 এখানে। আচ্ছা, তো এইবার আমার এবার গুনতে হবে যে কয়টা সংখ্যা হইল। তাহলে এখানে কত, 3টা। এখানে কত, 5টা। এখানে কত, 7টা। এখানে কত হইলো, 13টা। এখানে কত হইলো, 11টা। এখানে কত হইলো, আচ্ছা দাঁড়া, আমি মনে হয় একটা ভুল লিখছি। এখানে 10টা হওয়ার কথা, এখানে একটা বেশি হবে, আমি মনে হয় ক্যালকুলেশন মিস্টেক করছি, কোনোখানে আমি এক্সট্রা করে দাগাই দিছি। এখানে 10টা, এখানে 7টা, এখানে 5টা, বাকিগুলো সবগুলো ঠিক আছে। তাহলে এইভাবে হচ্ছে যে আমার গণসংখ্যা নির্বাচন সারণীটা হইল, এটাকে বলা হয় আমার গণসংখ্যা নিবেশন সারণী, যেখানে আমাকে দেখতে হবে যে জাস্ট কয়টা আছে। আমি এইভাবে রেঞ্জ বানাবো, উপাত্ত কয়টা আছে, কোন কোন রেঞ্জে আছে, কয়জনের কাছে সেম মান আছে, এগুলা প্রকাশ করবো। এটা হচ্ছে আমার গণসংখ্যা নিবেশন সারণী। বুঝতে পারছো, বুঝা গেছে? এটা ছোটকালে পড়ে আসছো যদিও, তাও আমি একবার দেখাইছি। আচ্ছা, এরপর আসতেছে আমার লেখচিত্র। লেখচিত্র, এই লেখচিত্রের মধ্যে একটা কাহিনী আছে। লেখচিত্র হচ্ছে 3 রকমের। একটা হচ্ছে আমার আয়ত লেখ,
আয়ত লেখো, বা এটাকে বলা হয় আমার হিস্টোগ্রাম। আরেকটাকে বলা হয় আমার গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজ, বা এটাকে বলা হয় আমার ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন। দেন 3 নাম্বার হচ্ছে আমার ক্রমযোজিত। ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র, বা এটাকে আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অজীব রেখা। অজীব রেখা, ঠিক আছে। এডিট ইংলিশে আমরা কিন্তু আসলে অজীব রেখাই, আমি আগে মনে করতাম অজীব বাংলা, কিন্তু পরে দেখি যে না, এটা অজীব, ইংলিশ, অজীব লাইন। ঠিক আছে, এই 3 রকমের লেখচিত্র আছে। এই 3 রকমের লেখচিত্রের মধ্যে আমাকে আঁকতে হবে। এখন আয়ত লেখাটা ইজি আসলে, ঠিক আছে। আয়ত লেখাটা হচ্ছে, মনে করো আমি যদি এখানে কোশ্চেন আছে কিনা দেখি আয়ত লেখে। এই যে আমার এখান থেকে আয়ত লেখ বের করতে হবে। ঠিক আছে, আমাকে এখান থেকে কি বানাইতে হবে? আয়ত লেখ। এখন আয়ত লেখ বানানোর জন্য 1 মিনিট দাঁড়া, বুঝতে পারছিস? আমি যোগাযোগ করবো তোর সাথে। আচ্ছা দেখো, আয়ত লেখো। তো আয়ত লেখো আঁকার সময় যেটা করতে হবে, ধরো আমাকে এখানে একটা চার্ট দেওয়া থাকবে। চার্ট দেওয়া না থাকলেও আমাকে ধরো উপাত্ত দেওয়া থাকবে। ঠিক আছে, মানে আগে আমরা যেভাবে করছিলাম, ঠিক আছে, এরকম উপাত্ত দেওয়া থাকবে। আমরা গণসংখ্যা নির্বাচন সাধারণত বানাবো নিজে থেকে। বানানোর পর কি করবো দেখো, বানানোর পর আমরা এই আয়ত লেখার মধ্যে একটা একটু সামান্য চেঞ্জ আনবো। চেঞ্জটা কেমন হবে? আমি এত মানে স্কেল করতেছি না, জাস্ট দেখো যে 45 থেকে 49 একটা রেঞ্জ আছে এখানে। 50 থেকে 54 একটা রেঞ্জ আছে এখানে। হ্যাঁ, এখানে মনে হয় পেজের সেটিংসটা চেঞ্জ করা যায়। কারণ এখানে পেজ আছে সম্ভবত, এই যে এটা ভিডিও নিয়ে আসছি, এখানে আঁকতে পারবো। তাহলে দেখো, মনে করো আমার এখানে রেঞ্জগুলো কেমন, যে 45 থেকে 49, দেন 50 থেকে 54, দেন 55 থেকে 59, দেন 60 থেকে 64, দেন 65 থেকে 69, দেন আমার 70 থেকে 74। এখন এই রেঞ্জগুলো আমার দেওয়া আছে। এখন আমি কি করব, এই রেঞ্জগুলোকে সামান্য চেঞ্জ করব। চেঞ্জটা কেমন হবে? চেঞ্জগুলো হবে এতটুকু, জাস্ট আমার যে লোয়ার রেঞ্জটা আছে, এই লোয়ার যে রেঞ্জটা আছে, এই লোয়ার রেঞ্জটাকে কি করব, আমি 0.5 কমাবো, আর এটাকে আমি 0.5 বাড়াবো। যেমন এটা হবে আমার 44.5, এবং এটা হবে আমার 49.5। ঠিক আছে, সেম কাজটা আমি এখানেও করবো, যে এই 50টা আমি যদি 0.5 কমাই কি হবে? 49.5। এটাকে যদি 0.5 বাড়াই তাহলে কি হবে? 54.5। তাহলে এরপর এখানেও সেম কাহিনী, যে এখানে হবে কত? 54.5। এখানে হবে 59.5। এখানে হবে কত? এখানেও 60কে 0.5 কমাইলে কি হবে? 59.5। এখানেও যদি আমি 64কে 0.5 বাড়াই তাহলে কি হবে? 64.5। এখানেও কি হবে? 64.5। এখানে হবে কি? 69.5। এরপর এখানে কি হবে? 70কে 0.5 কমাইলে কি হবে? 69.5। 74কে 0.5 বাড়াইলে কি হবে? 74.5। এটা কি হলো? এটা হলো আমার নতুন যে শ্রেণীব্যক্তি সেটা। আর সংখ্যাগুলো কিন্তু এটাই থাকবে, মানে যে আমার গণসংখ্যা নিবেশন বা গণসংখ্যা, এটা কিন্তু সেমই থাকবে। এই রেঞ্জের মধ্যে চিন্তা করো, যে 4 জন আমার 45 থেকে 49 ভিতরে ছিল, তারা কিন্তু 44.5 থেকে 49.5 মধ্যেও থাকবে। তো এখানে সংখ্যাটা কি হবে? এখানে 4, এখানে 8, এখানে 10, এখানে 20, এখানে 12, এখানে 6, যা ছিল তাই হবে, কোনো সমস্যা নেই। তো এটা হয়ে গেল কি আমার নতুন যে শ্রেণীবিন্যাস,
সেটা, সরি শ্রেণীব্যাপ্তি সেটা। এবার এটা অনুযায়ী কি করব, আমি আমার গ্রাফ আঁকবো। আচ্ছা, এবার গ্রাফ আঁকার সময় খেয়াল করো, গ্রাফ আঁকার সময় কি হয়, যে আমার একটা ওয়াই অক্ষ থাকে, একটা এক্স অক্ষ থাকে। ঠিক আছে, এটা হলো আমার এক্স এক্সিস, এটা হলো কি আমার ওয়াই এক্সিস। এখন আমাকে লিখে দিতে হবে যে ওয়াই অক্ষ বরাবর আমি কি নিচ্ছি, ওয়াই অক্ষ বরাবর আমি আমার গণ সংখ্যা নিচ্ছি, এবং এক্স অক্ষ বরাবর আমি কি নিচ্ছি, এক্স অক্ষ বরাবর আমি আমার যিনি বলে এটাকে শ্রেণীব্যাপ্তি বা ওজন নিচ্ছি। ওজন কেন, কারণ আমাকে এখানে যে চারটা দেওয়া আছে, চারটা কিসের, এই চারটা হচ্ছে ওজনের। ঠিক আছে, শিক্ষার্থীদের ওজনের, তো ওজনটা কি থাকবে, এক্স অক্ষ বরাবর আছে। এবার আমি করতেছি কি, যে আমার শ্রেণীব্যাপ্তি গুলা লিখবো। এবার খেয়াল করো, আমি এবার খেয়াল করো আমি এটা সাপেক্ষে লিখবো। তাহলে শুরু করতেছি কোথা থেকে, ধরো শুরু করতেছি এখান থেকে, সেটা হচ্ছে কত, এটা হচ্ছে আমার 44.5। তাহলে এর থেকে ধরো এই যে এটাকে ধরো 5 ঘর, মানে কথার কথা ধরো এটা হচ্ছে আমার 5 ঘর, যেটা আমার এখানে গ্রিডটা অনেক বড়। তাহলে এটা হচ্ছে ধরো 5 ঘর, তো 5 ঘর পর আমি লিখলাম কত, 49.5। ঠিক আছে, এটা দেন এখানে লিখতে পারি কত, 49.5 এর পর কি আছে এখানে, 54.5, 54.5, দেন আছে কত, 59.5, দেন আছে কত, 64.5, এরপর 69.5, এরপর 74.5। তো হয়ে গেল আমার শ্রেণীবিন্যাস। দেখবা তোমাকে যখন ছক কাগজটা দেওয়া থাকবে, যখন ছক কাগজটা দেওয়া থাকবে, তখন কিন্তু ওখানে 5 ঘর পর পর একটা দাগ দেওয়া থাকে, হচ্ছে একটা লাল দাগ দেওয়া থাকে। ঠিক আছে, তো তোমার জন্য কিন্তু সুবিধা, যে 5 ঘর পর পর জিনিসটা করা কিন্তু আরো সুবিধা, ওখানে লিখে থাকে। অথবা তুমি তোমার সুবিধার মতো কি করবা, সুবিধার মতো ধরো এখানে যদি সুবিধার মতো করতে পারো কি, 10 ঘরকে এক এক ধরতে পারো। মানে ধরো 10টা ঘর, এখানে ধরো এতটুকু হচ্ছে 10টা ঘর, তো এই 10টা ঘরকে তুমি কি করতে পারো, একটা শ্রেণী হিসাবে লিখতে পারো। ধরো এই রেঞ্জের মধ্যে তুমি 44.5 থেকে 49.5 পর্যন্ত লিখবা। তখন তুমি সংখ্যাটা কি লিখবা, মানে তখন তুমি ছক কাগজে লিখবা কি, যে প্রতি দুই ঘরকে আমি কি করতেছি, এক একক ধরতেছি। যদি আমি কি করি, 10 ঘরকে একটা শ্রেণীর মধ্যে লিখি, কারণ আমার শ্রেণীব্যাপ্তি কত, 5 এখানে। আর আমার যেহেতু এখানে 5টা ঘরই আছে, আমি চিন্তা করে নিছি, তাহলে এখানে যেহেতু 5-এর রেঞ্জে আছে, তাহলে আমি এখানে কি করতেছি, প্রতি একক সমান সমান 1 ঘরই ধরতেছি। এবার আমার গণসংখ্যা বসাইতে হবে। এখন গণসংখ্যা বসানোর জন্য খেয়াল করে দেখো, যে আমার ধরো আমি এখানে বলতেছি এটা হচ্ছে কি আমার 5, এটা আমার 10, এটা আমার 15, এটা আমার 20। ঠিক আছে, 5 ঘর করে করে। তাহলে প্রথমটা হচ্ছে আমার 4, তো 4 হইলে মনে করো এতটুকু, 4 হইলে মনে করো এতটুকু। এরপর একটা হচ্ছে কত, 8, 8 হইলে মনে করো আমার এতটুকু। এরপর একটা হচ্ছে আমার 10, 10 হইলে মনে করো এতটুকু। এরপর একটা হচ্ছে আমার 20, তাহলে 20 হইলে হচ্ছে আমার এতটুকু। এরপর একটা হচ্ছে আমার 12, তো 12 হইলে আহ এতটুকু। এরপর হচ্ছে 6, তো 6 হইলে মনে করো এতটুকু। হয়ে গেল, দেন আমি এগুলো যোগ করবো। যোগ করলাম, যোগ করার পর যোগ করার পর এখানে কি করবা, এগুলো স্কেচ মানে পেন্সিল দিয়ে স্কেচ করে দিবা। বুঝছো, এগুলো ফিল আপ করে দিবা পেন্সিল দিয়ে, ফিল আপ করে দিলে সুন্দর। আমি এখানে জাস্ট ভাবে হ্যাশ লাইন দিচ্ছি, কিন্তু পেন্সিল দিয়ে কি করবা, তুমি ফিল আপ করে দিবা তোমার রাফ পেপারটার মধ্যে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, যে আমার এটা তো জিরো, এটা তো মূল বিন্দু। তো মূল বিন্দু থেকে আমি তো একটা নির্দিষ্ট অংশ আঁকছি, মানে একটা নির্দিষ্ট পোর্শনের জন্য আঁকছি, যে 44 থেকে শুরু করে 77 পর্যন্ত। তো ওর আগে যে সংখ্যাগুলো ছিল, জিরো থেকে 44.5, ওই সংখ্যাগুলো যে এক্সিস্ট করে এই লাইনটার মধ্যে, যে এক্সিস্ট করে সেটা বোঝানোর জন্য তুমি এখানে একটা ভাঙ্গা লেখা এ একটা চিহ্ন দিবে। এটাকে সম্ভবত ভাঙ্গা চিহ্ন বলা হয়, কি জানি বলে, আমি নিজে ভুলে গেছি, ছোটকালে দিতাম। এই চিহ্নটা দিতে হয়। এই চিহ্নটা দেওয়া মানে কি, এই চিহ্নটা দেওয়া মানে হচ্ছে 0 থেকে 44.5 পর্যন্ত জিনিসগুলো যে এক্সিস্ট করে এই লাইনটার মধ্যে, এই সংখ্যা রেখাটার মধ্যে, সেটা বোঝানো। ঠিক আছে, এভাবে হচ্ছে যে কি আমরা আমাদের গণসংখ্যা নির্বাচন সারণী যে প্রথমটা ছিল, প্রথম যে লেখচিত্র ছিল আয়ত লেখ, সে আয়ত লেখ রাখতে পারলাম। বুঝতে পারছো, বুঝা গেছে? আচ্ছা, এবার আয়ত লেখ হয়ে গেল। আয়ত লেখা হওয়ার পর এরপর আসতেছে আমাদের গণসংখ্যা বহুভুজ।
তো গণসংখ্যা বহুভুজের কোনো ইয়া কি নাই? তার উদাহরণ থেকে নিয়ে আসি, উদাহরণ থেকে একটা চার্ট নিয়ে আসি। আচ্ছা, মনে করো এই চারটা নিতেছি আমি। ঠিক আছে, এই চারটা কি করতে হবে? আমাকে গণসংখ্যা বহুভুজ আঁকতে হবে। গণসংখ্যা বহুভুজ এটা আঁকতে হবে। কিভাবে আঁকবো? এখানে আমাকে এক্সট্রা করে একটা জিনিস নিতে হবে। এই এক্সট্রা করে জিনিসটা হচ্ছে আমার এই যে প্রত্যেকটা শ্রেণী আছে না, একটা হচ্ছে 41 থেকে 40, একটা হচ্ছে 40 থেকে 50, একটা 50 থেকে 70, এই প্রত্যেকটা শ্রেণী মধ্যবিন্দু নিতে হবে আমাকে। ঠিক আছে, শ্রেণী মধ্যবিন্দু যেটাকে বলা হয় শ্রেণী মধ্য বিন্দু, এটা এক্সট্রা করে নিতে হবে আমাকে। ঠিক আছে, মানে আমি একটা চার্ট আঁকবো আর একটা নতুন করে, ওই চার্টের মধ্যে আমার জাস্ট এক্সট্রা করে থাকবে কি শ্রেণী মধ্যবিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে আমার শ্রেণী মধ্য বিন্দু। এখন শ্রেণী মধ্যবিন্দু গুলো বের করা ইজি আসলে। 41 থেকে 40, ওর মধ্যবিন্দু কত হবে বলো? 41 থেকে 40-এর মধ্যবিন্দু কত? 31 থেকে 40, 31 থেকে 40, 31 থেকে 40, সরি। হ্যাঁ, এটা তো আমিও জানি, কত হয় আনসার এটা বলো। আনসার কত হয়? হ্যাঁ, 35.5। হ্যাঁ, এই পয়েন্টে জাস্ট 10 যোগ করে হবে কেন? মানে এখানে প্রত্যেকটা শ্রেণী ব্যবধান কত? 10, তো এখানে মধ্যবিন্দু গুলো 10 করে আগাবে। তো পরেরটা হবে আমার 45.5, এরপর এটা 55.5, এরপর এটা 65.5, এরপর এটা কত 75.5, এরপর এটা 85.5, এরপর একটা হচ্ছে আমার 95.5। এতটুকু লিখবো। এতটুকু লিখার পর আমি এবার গণসংখ্যা বহুভুজ আঁকবো। এবার এটা হচ্ছে আমার কি অক্ষ দুটো আঁকতেছি। এটা হচ্ছে ধরো এক্স অক্ষ, এটা হচ্ছে ধরো ওয়াই অক্ষ। এখন এবার আমার এক্স অক্ষ বরাবর হবে যে জিনিসটা দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর মনে করো কি হইতে পারে, ধরো এটা হচ্ছে আমার কোন একটা মার্কস, কোন একটা সাবজেক্টের মার্কস আর কি। আচ্ছা, কোন একটা সাবজেক্টের মার্কস, তো এক্স অক্ষ বরাবর থাকতেছে আমার কি সংখ্যা বা নাম্বার, আর ওয়াই অক্ষ বরাবর থাকতেছে কি আমার গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর থাকতেছে কি আমার গণসংখ্যা। এখন আমার কাজ হচ্ছে যে এই যে মধ্যবিন্দুগুলো যেগুলো আমি নির্ণয় করছি, মধ্যবিন্দুগুলো বসানো এখানে। ঠিক আছে, কিন্তু এখানে একটা সমস্যা আছে, মানে এখানে একটা নতুন জিনিস করতে হবে যে মধ্যবিন্দুগুলো বসাবো ঠিক আছে, কিন্তু আমার এখানে প্রথমে যেটা আছে, প্রথমে কত আছে 35.5 না, 35.5-এর আগের ঘরের মধ্যবিন্দুটা একটু বসাতে হবে। মানে সিম্পল কথা হচ্ছে, ধরা এখান থেকে শুরু হচ্ছে আমার, এটা হচ্ছে আমার 35.5, এটা হচ্ছে আমার 35.5, তাহলে এটা হচ্ছে ধরো আমার 45.5, এটা হচ্ছে ধরো আমার 55.5, এটা হচ্ছে ধরো আমার 65.5, এটা হচ্ছে কত আমার 75.5, 75-এর পরে ছিল আরো 90 পর্যন্ত আছে, এটা হচ্ছে আমার 85.5, এটা হচ্ছে আমার 95.5। এখন এগুলা তো ছিল আমার কোশ্চেনের মধ্যে, এখন করতে হবে কি এখানে আমার 10 ঘরে আগেরটা দিতে হবে বা শ্রেণীব্যক্তির আগেরটা দিতে হবে। এটা হচ্ছে আমার কত 25.5, এটা আমার লিখতে হবে। কেন? একটু পরে দেখতেছি। এবার আমি আসলে আমার এগুলো আইডেন্টিফাই করে, ধরো এটা হচ্ছে আমার 5 একক, এটা আমার 10 একক, সংখ্যা কতটুকু আছে, বেশি নাইও, তাহলে একটু বাড়াই নিচ্ছি যাতে একটু বড় হয়। মনে করো এতটুকু হচ্ছে আমার 5, এতটুকু হচ্ছে আমার 10, এতটুকু হচ্ছে আমার 15। ঠিক আছে, কারণ এর থেকে বেশি তো নাই। তাহলে এবার খেয়াল করো, আমার 35.5-এ এই সংখ্যার মধ্যে আমার 35.5 আমার গণসংখ্যা কত ছিল? 4 ছিল।
তাহলে 4 হইলে সেটা হচ্ছে ধরো আনুমানিক এখানে, মানে এখানে এখানে একটা বিন্দু দিবা, বিন্দু দাগ দিবা না। এবার 45.5 ছিল কয়জন? 6 জন। তো 6 জনের জন্য ধরো আনুমানিক এখানে। এরপর 55.5 কতজন ছিল? 8 জন ছিল, তা 8 জনের জন্য ধরো আনুমানিক এখানে। এরপর 65.5 জন্য কই ছিল? 65.5 জন্য ছিল 12, তো 12 ধরো আনুমানিক এখানে, ঠিক আছে। এরপর 75.5 ছিল কয়জন? 9 জন, 9 জনের জন্য ধরো আনুমানিক এখানে। এবং 85.5-এর জন্য 7 জন, 7 জন ধরো কোথায় হইতে পারে? এইখানে হইতে পারে, ঠিক আছে। গ্রাফে তো এক্স্যাক্টলি বসাতে পারবো, আমি তো এখানে বসাতে পারতেছি না এক্স্যাক্টলি। এরপর 95.5-এ কোথায় হইতে পারে? 4 জন, যেহেতু এখানে। তো হয়ে গেল, বিন্দুগুলো বসানো হয়ে গেল। এবার করবা কি? যোগ করবা। ও আচ্ছা, আরেকটা জিনিস, এখানে আগে পরে কিন্তু 10 ঘর করে বাড়াইতে হবে, বা শ্রেণীব্যাপ্তি সমান বাড়াইতে হবে। তো এটা কত হবে? 105.5 হবে। কেন হবে? কারণ দেখো, আমি যদি এগুলোকে যোগ করি এখন, আমি যদি এগুলোকে এখন যোগ করি, একদম সরল মানে সোজা স্কেল দিয়ে যোগ করবা একটা একটা বিন্দু, ঠিক আছে। একটা একটা বিন্দু সোজা স্কেল দিয়ে কি করবা? যোগ করবা। আচ্ছা, এই যে যোগ করছি, এখন কি এটা বহুভুজ হইলো? বহুভুজ এখনো হয়নি। এই বহুভুজটা বানানোর জন্য কি করব? আগের শ্রেণীর সাথে যেটা আমরা বাড়াইছি সেটা আমরা এইভাবে যুক্ত করে দিব। যুক্ত করার পর হয়ে গেল কি? এটা আমার গণসংখ্যা বহুভুজ। বুঝতে পারছো জিনিসটা? আমরা জাস্ট এখানে একটা নতুন কাজ করছি, সেটা হচ্ছে আমার এখানে সবচেয়ে ছোট শ্রেণী বা সবচেয়ে নিচের যে শ্রেণীটা ছিল সেটার আগের একটা শ্রেণী কল্পনা করে সেখানে মধ্যবিন্দুটা লিখছি, আর সবচেয়ে উপরের শ্রেণী বা সবচেয়ে বড় শ্রেণী যেটা ছিল সেটার পরের শ্রেণীটা কল্পনা করে আমরা নতুন মধ্যবিন্দুটা লিখছি। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এটা গেল আমার গণসংখ্যা বহুভুজ। গণসংখ্যা বহুভুজের পরে কি ছিল? গণসংখ্যা বহুভুজের পরে আছে আমার অজীব রেখা ছিল, তাই তো? আচ্ছা, এবার আসে অজীব রেখা আঁকবো। তো অজীব রেখা আঁকার জন্য মনে করো আমি সেম চারটা ইউজ করতেছি এখানে। ধরো এটা হচ্ছে আমার সেম চারটাই, যেটা আমি একটু আগে কপি করে আনছিলাম এটাই। আমি এটার জন্য অজীব রেখা আঁকবো। কারণ এটার জন্য যদি আমি অজীব রেখা আঁকি, এখানে আমার নতুন করে একটা অংশ তৈরি হবে, ঠিক আছে। নতুন করে আমার একটা মানে একটা ছক, মানে একটা এক্সট্রা ঘর আসবে, যে এক্সট্রা ঘরটার মধ্যে আমি ক্রমযোজিত গণসংখ্যা লিখবো, ঠিক আছে। ক্রমযোজিত, ধরো ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। এটা হবে কি আমার সেই এক্সট্রা ছকটার মধ্যে। আচ্ছা, এখন ক্রমযোজিত গণসংখ্যা যখন করব, তখন প্রথমটা প্রথমটার মতো বসে যাবে। প্রথমটা প্রথমটার মতো কি হয়ে গেল? বসে গেল। এরপর কি হবে? এরপর পরেরটার সাথে যুক্ত করবো। তাহলে বলো 6 আর 4 যোগ করলে কত হয়? 10 হয়। হয়ে গেল। এরপর 10 আসছে, এটার সাথে আমি পরেরটা যুক্ত করব, কত হবে? 18 হবে। এরপর 18-এর সাথে আমি পরেরটা যোগ করব, তাহলে কত হবে? 30 হবে। এরপর 30-এর সাথে আমি পরেরটা যুক্ত করব, কত হবে? 39 হবে। 39-এর সাথে আমি পরেরটা যুক্ত করব, কত হবে? 46 হবে। 46-এর সাথে আমি পরেরটা যুক্ত করবো, তাহলে কত হবে? 50 হবে। তো এটা হয়ে গেল কি? আমার ক্রমযোজিত গণসংখ্যা। বুঝতে পারছো? ক্রমযোজিত গণসংখ্যা বুঝছো? মানে মানে প্রথমে আমি 4 নিলাম, পরের শ্রেণীতে আছে আমার 6, যোগ করব, যোগ করলে হইলো 10। পরের শ্রেণীতে আছে আমার 8, যোগ করবো, যোগ করলে হইলো 18। পরের শ্রেণীতে আছে কত? 12, যোগ করবো, যোগ করলে হইলো 30। এভাবে বাড়তে বাড়তে যাবে। বুঝা গেছে? বুঝতে পারছো কথাটা? এভাবে কিভাবে বাড়তে বাড়তে যাবে। এবার এবার করবো কি? সেটা হইলো, এবার কাগজে আঁকতেছি। ধরো এটা হচ্ছে আমার এক্স অক্ষ, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, ঠিক আছে। এক্স অক্ষ বরাবর আছে কি? ধরো এটা হচ্ছে মার্কস, আগে যেটা বললাম, যে আমি ধরো এক্স অক্ষ বরাবর আমার কোন একটা সাবজেক্টে পাওয়া মার্কস রাখলাম, আর ওয়াই অক্ষ বরাবর হইলো কি? আমার গণসংখ্যা। আচ্ছা, ধরো এটা হচ্ছে যদি ওয়াই অক্ষ হয়, আমি কিন্তু এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে আমার ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা এভাবে লিখতে পারি পাশে করে। আচ্ছা, এবার খেয়াল করো, এবার করবো কি? এখানে এখানে
30, 31 থেকে 40, দেন 41 থেকে 50, দেন 51 থেকে 60, এভাবে আসে না? এবার অজীব রেখার ক্ষেত্রে আমি করব কি, এই যে লোয়ার লিমিট গুলো আছে এগুলোকে সবগুলাকে এক করে কমাই দিব। সবগুলা কি করব, এক করে কমাই দিব। তাহলে এক করে যদি কমাই দিই তাহলে কি হচ্ছে, শুরু হচ্ছে কোথা থেকে, 30 থেকে। শুরু হচ্ছে কোথা থেকে, 30 থেকে, দেন 40, দেন 50, দেন 60, দেন 70, দেন 80, দেন 90, আছে কতটুকু, আছে 100 পর্যন্ত। তাহলে দেন কত, 100। ঠিক আছে, এভাবে করলাম কি, যে লোয়ার লিমিট গুলো কি করলাম, একদম এক করে কমাই দিছি। আচ্ছা, কমানোর পর এবার আমাকে কি করতে হবে, এই অক্ষ বরাবর বা এই জায়গাটার মধ্যে আমাকে কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যাটা বসাতে হবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বসাই, প্রথমে খেয়াল করো, এখানে 4 আছে না, 4 কিসের জন্য, 31 থেকে 40-এর জন্য। 31 থেকে 40 এই ঘরটার মধ্যে। তো ওটা আপার লিমিট, অর্থাৎ 40-এর মধ্যে তুমি 4 বসাবা। তো মনে করো, কথার কথা এতটুকু হচ্ছে আমার 5, এটা ধরো, আচ্ছা আটবে তো না, এতগুলা কি আটবে, গ্রাফটাকে একটু নিচে আনি। মনে করো গ্রাফটা হচ্ছে এতটুকু আর কি। আচ্ছা, তাহলে ধরো 50 পর্যন্ত যেহেতু হাইয়েস্ট, তাহলে আমি মনে করতেছি এতটুকু হচ্ছে 10, 20, 30, 40, 50। ঠিক আছে, তো বাদ বাকি গুলো কয়টা, 5, এটা 15, এটা কত, 25, 35, 45। আচ্ছা, তো এবার করবো কি, আমার সংখ্যাগুলো বসাবো। তাহলে 31 থেকে 40-এর জন্য আছে কয়জন, 4 জন। তাহলে 4 হবে কত, এখানে 40-এর মধ্যে বসবে, ধরো 4 হচ্ছে এখানে। এরপর 41 থেকে 50-এর মধ্যে কজন, ক্রমযোজিত গণসংখ্যা কত, 10। তো 10 যদি হয় তাহলে 50-এর এখানে রাখবো কত, 50-এর এখানে রাখবো ধরো এই যে 10। এরপর 51 থেকে 60, এখানে কজন আছে, 18। ঠিক আছে, এটা আপার লিমিট কত, 60। তাহলে 60-এর মধ্যে রাখবো 18কে, তাহলে 60-এর মধ্যে 18 কোথায় হবে, এখানে, আনুমানিক এখানে। এরপর 70। ঠিক আছে, 61 থেকে 70-এর মধ্যে কয়জন, ক্রমযোজিত গণসংখ্যা কত, 30। তাহলে এটা 70-এর আপার লিমিটে রাখবো। তাহলে 70-এর মধ্যে যদি রাখি তাহলে 30 কোথায় হবে, আনুমানিক এখানে। এরপর এরপর তোমার 80, 71 থেকে 80 এর মধ্যে কয়জন, 39 জন। তো 80-র মধ্যে বসাবো কোথায়, 39, এই যে আনুমানিক এখানে। এরপর 81 থেকে 90-তে কত, 46। তাহলে 90-এর মধ্যে রাখবো কত, 46-কে। এরপর এটা 50, যেটা এইখানে। এবার অজীব রেখা আঁকার সময় আমরা শুরু করতেছি কোথা থেকে, একদম এখান থেকে শুরু করব। ঠিক আছে, প্রথম যে শ্রেণীটা ছিল, ওটা যে লোয়ার লিমিট ছিল 30, ওখান থেকে আমরা কি করব, আঁকা শুরু করব। এবং এটা ফ্রি হ্যান্ডে আঁকবা। এটা কি করবা, ফ্রি হ্যান্ডে আঁকবা। আগে আমরা কি করছিলাম, বহুভুজের মধ্যে স্কেল দিয়ে আঁকছিলাম, এটা ফ্রি হ্যান্ডে আঁকবা। ঠিক আছে, এটা কিন্তু তোমার ফ্রি হ্যান্ড লিখে রাখলাম, ওরা তোমার ভুলে যাবা। তাহলে ফ্রি হ্যান্ডে সুন্দর মতো যোগ করবা। ঠিক আছে, এটা হবে কি আমার অজীব রেখা। বুঝা গেছে, বুঝতে পারছো, ওরা বিন্দুগুলো ভালো করে দিলাম। ঠিক আছে, বিন্দুগুলো একটু স্পষ্ট করে দিলাম আর কি। আচ্ছা, তো অজীব রেখাও শেষ। দেন অজীব রেখার পরে আর কিছু আছে, অজীব রেখার পরে তার তেমন কিছু নাই। তো একটা জিনিস মনে রাখবা, এখানে কিন্তু আমরা যেগুলো বসে এগুলো কিন্তু শ্রেণীর উচ্চ সীমা, শ্রেণীর উচ্চ সীমাটা বসবে। এটা কিন্তু এমসিকিউতে আসছিল একবার, যে অজীব রেখার মধ্যে এক্স অক্ষ বরাবর কি বসে, প্রত্যেকটা শ্রেণীর উচ্চ সীমা বসছে। খেয়াল করছো, এটা হচ্ছে শ্রেণীর নিম্ন সীমা আর এটা হচ্ছে শ্রেণীর উচ্চ সীমা, মানে লোয়ার লোয়ার লিমিট আর আপার লিমিট। তো এটা হচ্ছে নিম্ন সীমা, এটা হচ্ছে কি উচ্চ সীমা। আমি সবগুলো উচ্চ সীমা বসাইছি আর প্রথমটা শুধু নিম্ন সীমা বসাইছি। এখান থেকে শুরু হয়ে আমার গ্রাফটা উঠবে এবং এটা ফ্রি হ্যান্ডে আঁকবা। ঠিক আছে, এগুলো মনে রেখে, এগুলো পরীক্ষায় আসে। আচ্ছা, এরপর উম, আচ্ছা ঠিক আছে, এরপর আমাদের এই সেটিংসটা চেঞ্জ করি।
আগেরগুলো আগের মতো আছে। এখন আমরা দেখবো সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। কেন্দ্রীয় প্রবণতা, ঠিক আছে। কেন্দ্রীয় প্রবণতা মানে কি? সেটা হচ্ছে, মনে করো তুমি একটা পার্টিকুলার জিনিসের মধ্যে, সরি, একটা পার্টিকুলার জিনিসের জন্য বা একটা পার্টিকুলার ঘটনার জন্য তুমি অনেকগুলো ডাটা কালেক্ট করছো। এন্ড দেখবা এই ডাটাগুলা যদি তুমি সিরিয়ালি সাজাও, তাহলে দেখবা ডাটাগুলা যে ঘনত্ব, মানে ধরো কথার কথা, মানে তোমাকে একটা ইজি এক্সাম্পল দিয়ে বুঝো, সেটা হচ্ছে বুয়েট এডমিশন টেস্ট। ঠিক আছে, ইজি একটা এক্সাম্পল। বুয়েট এডমিশন টেস্ট ধরো আমাদের সময় 400 মার্কের হইতো, বা ধরো 40টা কোশ্চেনে হইতো। এখন এই 40টা কোশ্চেনের মধ্যে মনে করো এখানে ধরো আমি রেঞ্জ দিলাম, ধরো এখানে 10টা কোশ্চেনের রেঞ্জ, এখানে 20টা কোশ্চেনের রেঞ্জ, এখানে 30টা কোশ্চেনের রেঞ্জ, এখানে 40টা কোশ্চেনের রেঞ্জ। এবার আমি প্রত্যেক স্টুডেন্টকে জিজ্ঞেস করতেছি যে ভাইয়া তুমি কয়টা করে আনসার করছো, ঠিক আছে। দেন এগুলো আমি গ্রাফের মধ্যে প্লট করতেছি কিভাবে করে করে, ঠিক আছে, গ্রাফের মধ্যে প্লট করতেছি। যেমন ধরো যে একজনের 9টা আনসার করছে, তাহলে 9 এখানে, ঠিক আছে। সো 9 আনসার করছে ধরো 5 জন, 10 আনসার করছে ধরো 6 জন, এভাবে করে করে করতেছে। তো একটা জিনিস খেয়াল করবা যে আমার পুরো জিনিসটার মধ্যে, পুরো উপাত্ত কালেকশনের মধ্যে 20 থেকে 30-এর মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্ট, 20 থেকে 30-এর মধ্যে কি ম্যাক্সিমাম স্টুডেন্ট, অর্থাৎ ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করছে 20 থেকে 30-এর মধ্যে আনসার করছে। এটা আসলেই হয়ে থাকে, ঠিক আছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট 20 থেকে 30-এর মধ্যে আনসার করছে। এখন তুমি খেয়াল করো তো, এই 20 থেকে 30 এই রেঞ্জটা কি আমার টোটাল উপাত্তের রেঞ্জের মাঝখান বরাবর আছে না? মাঝখান বরাবর আছে না? 10 থেকে 40-এর মাঝখান বরাবর হতো প্রায়, ঠিক আছে। আবার 0 থেকে চিন্তা করো, 0 থেকে 40-এর মাঝখান বরাবরই তো হচ্ছে কি তোমার 20 থেকে 30-এর রেঞ্জটা। তো উপাত্তগুলা কেন্দ্রের দিকে পুঞ্জীভূত হওয়ার একটা প্রবণতা থাকে, এটা প্রত্যেকটা কেসে হয়, সেটাকে বলা হয় আমার কেন্দ্রীয় প্রবণতা। এবং এই কেন্দ্রীয় প্রবণতা মাপার জন্য আমার কয়েকটা টার্ম আছে, ঠিক আছে। প্রথম টার্মটা হচ্ছে আমার গড়, প্রথম টার্মটা হচ্ছে কি আমার গড়, ঠিক আছে, যেটাকে বলা হয় অ্যাভারেজ অথবা কি মিন, ঠিক আছে, অ্যাভারেজ অথবা কি মিন। এর পরেরটা হচ্ছে আমার মধ্যক, এর পরেরটা হচ্ছে আমার মধ্যক, মধ্যকটা হচ্ছে কি আমার মিডিয়ান। এর পরেরটা হচ্ছে আমার প্রচুরক, 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 প্রচুরক হচ্ছে কি আমার, প্রচুরক জানি কি ছিল ইংলিশটা, মড মনে হয় সম্ভবত, ঠিক আছে। এখন এই প্রত্যেকটা জিনিস বের করার জন্য আমরা কিভাবে বের করবো সেগুলো আমরা দেখছি, খেয়াল করো। সেটা হচ্ছে আমার গড় করার জন্য দুইটা ওয়ে আছে, ঠিক আছে। গড় করার জন্য আমার দুইটা ওয়ে আছে। প্রথমটা হচ্ছে আমার অশ্রেণীবদ্ধ, অশ্রেণীবদ্ধ উপাত্তের গড়। এটা সূত্রটা কি? এখানে আমার যে গড় সেটা হচ্ছে ধরো এক্স বার, এক্স বার দ্বারা আমি গড় বুঝাচ্ছি। এই এক্স বারটা হবে আমার সামেশন অফ এক্স আই ডিভাইডেড বাই এন। এটা মানে হচ্ছে যে যেমন ধরো আমি একদম প্রথম দিকে যে আমার চারটা ছিল গণসংখ্যা নিবেশন সারণীর ক্ষেত্রে, এই যে এই চারটার মধ্যে খেয়াল করে দেখো তো আমি সবগুলো র্যান্ডম সংখ্যা নিছিলাম না? সবগুলো উপাত্ত কি করছিলাম, র্যান্ডম ভাবে রাখছিলাম, ঠিক আছে। তাহলে র্যান্ডম ভাবে রাখার জন্য কি হয়েছে, আমার এখানে কোনো প্রকার শ্রেণীবদ্ধ করিনি, ঠিক আছে। এগুলা এগুলা কিন্তু সবগুলা কি অশ্রেণীবদ্ধ তথ্য। তা আমি কি করব, সবগুলাকে যোগ করব, বা সবগুলাকে যোগ করে কয়জন আছে, 50টা আছে না, 50 দ্বারা ভাগ করবো, সেটাই আমার গড়। মানে নর্মালি আমরা যেভাবে গড় করি না, সেটাই। এই কথাটা বুঝছো যে অশ্রেণীবদ্ধ তথ্যের ক্ষেত্রে এই সূত্রটা কিভাবে আসছে? বুঝতে পারছো কথাটা আমার? আচ্ছা, এটা ইজি ছিল, এটা পরীক্ষার মধ্যে তেমন আসবেও না। পরেরটা আসবে, এটা হচ্ছে শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে, শ্রেণীবদ্ধ উপাত্তের জন্য, মানে সবগুলাকে আমি কি করলাম, চার্ট করলাম। কারণ এই চার্ট করার পর কি হবে, চার্ট করার পর আমার গড়টা হবে আমার সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। আর জিনিসটা কি, এটা আমরা একটু ম্যাথ করার মাধ্যমে দেখছি। আচ্ছা, ম্যাথ যেহেতু করব, আচ্ছা আরেকটা জিনিস লিখে দিই। সেটা হচ্ছে আমার শ্রেণীবদ্ধ পদ্ধতিতে তো গড় আছে, পরীক্ষার মধ্যে যেটা বেশি আসে আসে সেটা হচ্ছে শ্রেণীবদ্ধ উপাত্তের সংক্ষিপ্ত, বানানো ভুল লিখি, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়,
সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য একটা এক্সট্রা সূত্র আছে, সেটা হচ্ছে এক্স বার হচ্ছে আমার এ প্লাস সামেশন অফ এফ আই কিউ আই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ। জিনিসগুলা কি প্রত্যেকে আসছে একটু পরে দেখতেছি। এর মনে রাখবা এই সংক্ষিপ্ত পদ্ধতিতে করটা কি পরীক্ষার মধ্যে বেশি আসে। আচ্ছা আমরা এখন কি করতেছি, ধরো আহ আমরা যে চারটা নিছিলাম সেই চারটা এখানে আছে না, টেস্ট করে ফেলি। এই এই চারটারে কি করবো, আমরা গড় বের করবো। ঠিক আছে, নর্মাল পদ্ধতিতে গড় বের করবো, কোনো সংক্ষিপ্ত পদ্ধতি না। এবার কয়টা ঘর আছে এখানে, 1 2 3 4 5 6 7। আচ্ছা এখানে চারটা কলম করবা, এখানে 7টা ঘর হবে। তো প্রথম যে ঘরটা, এই প্রথম ঘরটাতে হচ্ছে আমার শ্রেণী ব্যক্তি থাকবে, মানে নর্মাল যে শ্রেণী ব্যক্তিটা কোশ্চেনের মধ্যে ছিল সেটা থাকবে, মানে শ্রেণীগুলা থাকবে আর কি। পরেরটাতে থাকবে আমার মধ্যবিন্দু, মানে শ্রেণীগুলা যে মধ্যবিন্দু সেগুলা, এই মধ্যবিন্দুগুলা হচ্ছে আমার এক্স আই। এরপর এরপরে থাকবে আমার গণসংখ্যা, এর পরেরটাতে থাকবে আমার গণসংখ্যা যেটা হচ্ছে কি আমার এফ আই। এর পরেরটাতে থাকবে আমার এই যে এফ আই এবং এক্স আই, এই দুটা গুণ করবে। তাহলে এবার যদি আমি আমার চার্ট দেখে দেখে বসাই, প্রথমটাতে কত ছিল, 41 থেকে 40, দেন 41 থেকে 50, দেন 51 থেকে 60, এরপর কি আছে আমার, এরপর 61 থেকে 70, এরপর 71 থেকে 80, এরপর 81 থেকে 90, দেন 91 থেকে 100। এগুলো ছিল কি আমার, যেগুলো আমার কোশ্চেনে ছিল সে শ্রেণীগুলো লিখলাম। এবার আমি কি করব, মধ্যবিন্দু গুলা লিখবো। তাহলে 31 এবং 40-এর মধ্যবিন্দু কত আমার, 35.5। পরেরটা হবে কত, 45.5। পরেরটা 55.5। পরেরটা হচ্ছে আমার 65.5। পরেরটা হচ্ছে আমার 75.5। এর পরেরটা হচ্ছে আমার 85.5। এর পরেরটা হচ্ছে আমার 95.5। মধ্যবিন্দু হয়ে গেল। এবার গণসংখ্যা, গণসংখ্যা যেগুলো আছে এগুলো অ্যাজ ইট ইজ বসায় দাও, 4 6 8 12 9 7 14। এবার হাতে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নিয়ে গুণ করে করে আমাকে বলো এই ব্লকের মধ্যে কি হবে, 35.5 এবং 4 গুণ করে এখানে বসবে। এই ব্লকের মধ্যে কি হবে, এই দুটা গুণ করে বসবে। এই ব্লকের মধ্যে কি হবে, এই দুটা গুণ করে বসবে। এভাবে সবগুলো আমাকে বলো তো, আমার হাতের কাছে ক্যালকুলেটর নেই। 142। এরপরেরটা, এরপর, এরপর 786। এরপর, এরপর বলো, 6 7 9 1 6 7 9.5। এরপর 598.5। এরপর 382। শুধু 382? আচ্ছা এবার করবা যে এগুলো যোগ করবা, তাহলে সামেশন অফ এফ আই এক্স আই। এই সামেশন অফ এফ আই এক্স আই মানে কি, এই সবগুলাকে যোগ করো সিরিয়ালি, কত আসে বলো। এখানে এন এর মান কত সেটাও বলো, এন এর মান তো এখানে কোশ্চেনের মধ্যে নাই। আচ্ছা দুইটাই যোগ করে বলো। এখানে সামেশন অফ এন ও লিখবে, সামেশন অফ এন মানে হচ্ছে সবগুলা গণসংখ্যা যোগ করে আমাকে বলবে। সামেশন অফ এন মানে কি, শুধু এন হবে।
3305। আর n এর মান কত? এই সবগুলো যোগ করলে কত আসে? 50। তাহলে আমার যে গড় যে এক্স বার সেটা হচ্ছে কি, এক্স বার কি ছিল? সামেশন অফ এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। সামেশন অফ এফ আই এক্স আই ছিল কত? 3305। এটাকে আমি 50 দ্বারা ভাগ করবো। তাহলে 50 দ্বারা ভাগ করলে আমার কত আসে? 50 দ্বারা ভাগ করলে আমার কত আসে? 66.1। 66.1। এটাই হচ্ছে কি আমার গড়। বুঝতে পারছো কিভাবে আমি শ্রেণীবদ্ধ মানের ক্ষেত্রে গড় বের করলাম? আচ্ছা, এরপর আসতেছে আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়। ঠিক আছে, সংক্ষিপ্ত পদ্ধতিতে করার জন্য আমি ধরো সেম চারটা ইউজ করতেছি এখানে। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়ের জন্য আমার এখানে কয়েকটা ঘর আসবে। ঠিক আছে, তো ঘরের মধ্যে এগুলো তো মানে এগুলোও আসবে, এগুলো আমি একটু কপি করে আনি। মনে করো গণসংখ্যা, গণসংখ্যা পর্যন্ত কপি করে আনতেছি। ঠিক আছে, আচ্ছা, তো বিন্দু গণসংখ্যা পর্যন্ত কপি করে আনলাম। এবার এখানে আমার দুইটা নতুন জিনিস আসবে, সেটা হচ্ছে একটা হবে আমার বিচ্যুতি, একটা হবে আমার বিচ্যুতি, সেটা হচ্ছে আমার ইউআই, এবং আরেকটা ঘরে হবে আমার এফ আই এবং ইউআই গুণ করবো। ঠিক আছে, সো আমার নতুন করে জাস্ট একটুখানি ঘর বাড়লো, একটা ঘর বাড়ছে। আচ্ছা, এবারে বিচ্যুতি জিনিসটা কি? বিচ্যুতি হচ্ছে, ধরো প্রত্যেকটা কেসের মধ্যে আমার বিচ্যুতি ইউআই হবে। ইউআই দ্বারা বোঝাচ্ছে ধরো এই ব্লকের জন্য, এটা প্রথম ব্লক, তাহলে ইউ1। ঠিক আছে, আই দ্বারা বোঝাচ্ছে কি, প্রত্যেকটা ব্লকের জন্য। তাহলে ইউআই হচ্ছে আমার এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। এবার আমার এখানের মধ্যে একটাকে এ ধরতে হবে। ঠিক আছে, মানে আমি এমন একটা জায়গার মধ্যে এ ধরবো যেখানে আমার গণসংখ্যাটা বেশি। ঠিক আছে, তুমি এখানে খেয়াল করে দেখবে এই ধরনের চার্টের মধ্যে মাঝখানের দিকে একটা জায়গায় গণসংখ্যা বেশি থাকে। তো মাঝখানের দিক মানে কি, এখানে খেয়াল করে তো এখানে গণসংখ্যা বেশি কোথায়, মানে কোথায় বেশি মানুষজন আছে, এখানে আছে 12। তাহলে আমি কি করব, এখানে যে মধ্যবিন্দুটা সেটাকে আমি ধরলাম এ। এখানে যে মধ্যবিন্দুটা সেটা হবে কি আমার এ। এখন আমি কি করব, প্রত্যেকটা আমি কি করব এখন প্রত্যেকটা শ্রেণীর যে মধ্যবিন্দু নিব, ওটা থেকে আমি আমার এই এটাকে বিয়োগ করব, এবং সেটাকে আমি এইচ, এইচ হচ্ছে কি আমার আহ ইয়া ছিল, এইচ হচ্ছে যে আমার, এটা কি জানি বলে, শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করব। ঠিক আছে, এইচ হচ্ছে কি আমার শ্রেণীব্যাপ্তি। বুঝতে পারছো? এক্স হচ্ছে যে আমার এক্স1 কি ছিল, আমার মধ্যবিন্দু, প্রত্যেকটা শ্রেণীর মধ্যবিন্দু। এবং এ হচ্ছে কি, যেটা আমি সিলেক্ট করছি। ঠিক আছে, এ আমি কিভাবে সিলেক্ট করছি, মাঝখানের দিকে, মাঝের দিকে, মাঝের দিকে যার গণসংখ্যা বেশি, যার গণসংখ্যা বেশি তাকে আমি কি করলাম, এ হিসেবে সিলেক্ট করলাম। এবার আসো আমি হিসাব করি। তাহলে আমারে বলো তো, একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে প্রথমটার জন্য কি হচ্ছে, মানে আমি যদি এইখানে একটু চিন্তা করি, এই ক্ষেত্রে আগে একটু চিন্তা করি, যেখানে আমি এ ধরছি, এ শ্রেণীর মধ্যবিন্দু কত, 65, 65.5। দেন এখান থেকে আমি বিয়োগ করবো এ, যেটা নিজেই কত, 65.5। এটাকে এখন 10 দ্বারা ভাগ করতেছি। 10 কেন? কারণ এখানে আমার শ্রেণীব্যাপ্তি কত, 10। 10 দ্বারা ভাগ করলে কি, 0 থাকবে। তাহলে এখানে আমার শ্রেণীব্যাপ্তি কত বা বিচ্যুতি কত, 0। এবার একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে উপরের দিকে গেলে -1, -2, -3 যাবে, নিচে গেলে 1, 2, 3 এভাবে যাবে। এবার কথা হলো কেন ভাই, কেন হইলো, খেয়াল করে দেখো, সূত্রে বসালে দেখবা মিলে গেছে। কারণ দেখো তো, এই ক্ষেত্রে প্রত্যেকটা মধ্যবিন্দু কি 5 করে করে বাড়তেছে না, এখানে 35.5, এখানে প্রত্যেকটা মধ্যবিন্দু 5 করে করে ডিফারেন্স। তো আমি ধরো র্যান্ডমলি, সরি, আমি মনে করো এর প্রথম আগেরটা নিলাম,
তো এখানে কি হবে 55.5, এখান থেকে 65.5 বাদ যাবে, এটাকে 10 দ্বারা ভাগ করবা, তো এখানে কত আসবে? এখানে আসবে -10, এটাকে 10 দ্বারা ভাগ করলে -1, তো এই জন্য -1। দেন আমি যদি এর আগের শ্রেণীটা নিই, 45.5 নিই, তাহলে 45.5 এবং এখানে পার্থক্য কত 20, এটাকে ভাগ করবা 10 দিয়ে, ঠিক আছে 10 দিয়ে, যেহেতু এটা -20 হবে তাহলে আনসার কত আসবে -2, এভাবে এটাও কি -3 আসবে। এন্ড এগুলো তো আমার বড় বড় ভ্যালু, তাহলে এখানে এটা পার্থক্য কত 10, এটাকে আবার 10 দ্বারা ভাগ করবা, আসবে কত +1, এটা থেকে এটা পার্থক্য কত 20, এটাকে 10 দ্বারা ভাগ করবা, আসবে কত +2, এটা পার্থক্য কত 30, 30কে 10 দ্বারা ভাগ করবা, আসবে কত +3। তো এত সূত্র বসানোর দরকার নেই, আমি জাস্ট যেটাকে এ ধরবো সেখানে আমার বিচ্যুতিটা হবে কত 0, আর উপরের দিকে -1 -2 -3, আর নিচের দিকে কি হবে 1 2 3। এবার এখানে কি করবা, বিচ্যুতি লেখার পর কি করবা FI/UI গুণ করবা, ঠিক আছে, অর্থাৎ এই যে বিচ্যুতি এবং এই যে আমার গণ সংখ্যা সেগুলোকে গুণ করবা, ঠিক আছে। তাহলে 3 4 কত হয় আমার, 3 4 আমার 12, 6 দুগুণ কত 12, 8 একটু কত 8, এখানে কত 0, এখানে 9 একে 9, এখানে 7 দুগুণ 14, এখানে 3 4 কত 12। এবার আমি করব কি, এখানে আমার সামেশন অফ FI/UI বের করব, ঠিক আছে, এটা একটা বের করব। দেন এখানে টোটাল সংখ্যা কত সেটা আমি বের করবো, মানে টোটাল গণসংখ্যা কত সেটা তোমার 50 ছিল, ঠিক আছে। তাহলে এখানে সামেশনটা বের করো তো, এই সবগুলা যোগ করো তো কত আসে, সবগুলা যোগ করে একটু বলো কত আসে। -12 -12, এখানে একটা 12 12 চলে গেল, এখান থেকে 2, এখান থেকে 1 3 আসতেছে নাকি? হ্যাঁ, তাহলে এখানে আসলো 3। তাহলে এবার আমার সূত্রটা কি ছিল, সূত্র ছিল আমার সামেশনটা হবে, আমার যেটাকে এ ধরছিলাম, আমি যেটাকে এ ধরছিলাম সেটার সাথে আমার সামেশন অফ FI/UI ডিভাইডেড বাই n ইন্টু এইচ। তাহলে এ কত ধরছিলাম আমরা 65.5, দেন এখানে সামেশন অফ FI/UI কত 3, এটাকে আমরা 10 দ্বারা ভাগ, সরি 50 দ্বারা ভাগ করতেছি, n এর মান এখানে 50, n এর মান কি টোটাল গণসংখ্যা, আর এইচ কি, এইচ হচ্ছে আমার, এইচ হচ্ছে আমার কি শ্রেণী ব্যক্তি, সেটা কত 10। এবার হিসাব করো তাহলে কত আসে, এবার হিসাব করো তো কত আসে, আর হিসাব করো কত আসে। 3/5, 3/5 হচ্ছে কত তোমার, আহ, বের করো, ঠিক আছে। কত আসছে 66.1 আসছে না, 66.1 আসছে। এবার দেখো তো আমরা আগে যখন গড় বের করছিলাম, তখনও 66.1 আসছে, এবার যখন গড় বের করছি এইবারও 66.1 আসছে, দ্যাট মিনস আমার ম্যাথটা ঠিক আছে। বুঝা গেছে, বুঝতে পারছো? আচ্ছা, এটা কিন্তু পরীক্ষায় বেশি আসে, এটা কিন্তু মনে রাখবা, এটা পরীক্ষায় একটু বেশি আসে, ঠিক আছে, এটা স্টার মার্ক দিয়ে রাখলাম। আচ্ছা, গণসংখ্যা, সরি গণসংখ্যা বলতেছি, তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় শেষ হইলো, এরপর মধ্যক, মধ্যক নিয়ে কথা বলি, মধ্যক বা মিডিয়ান। আর মধ্যক বের করার সময় মনে রাখবা সেটা হচ্ছে, ধরো অশ্রেণীবদ্ধ উপাত্ত, অশ্রেণীবদ্ধ উপাত্ত, অশ্রেণীবদ্ধ উপাত্ত যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি করব, আহ কি জানি বলে না, আরে ছোট থেকে বড় সাজালে কি বলে, ছোট থেকে বড় সাজালে কি বলে এটাকে, ঊর্ধ্বক্রম না? আচ্ছা, আমরা প্রথমে এটাকে ঊর্ধ্বক্রমে সাজাবো, ঊর্ধ্বক্রম অথবা আমার অধক্রম, যেটা ইচ্ছা সাজাবো, ঠিক আছে। এবার সাজানোর পর, হ্যাঁ ঊর্ধ্বক্রম অথবা অধক্রম, ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় সাজাবো, অথবা অধক্রম বড় থেকে ছোট সাজাবো, যে কোনো একটা করবো। করার পর, করার পর আমাদের যদি বিজোড় সংখ্যা থাকে, বিজোড় সংখ্যক
উপাত্ত থাকে, আর যদি আমার জোড় সংখ্যক উপাত্ত থাকে, জোড় সংখ্যক উপাত্ত, দুইটা কেস হতে পারে। যেমন ধরো আমার এখানে ধরলাম যে 1 2 3 4 5, এটা হচ্ছে বিজোড় সংখ্যক উপাত্ত। এরপর 1 2 3 4 5 6, এটা হচ্ছে কি জোড় সংখ্যক উপাত্ত। তো আমার যদি বিজোড় সংখ্যক উপাত্ত থাকে, বিজোড় সংখ্যক উপাত্ত থাকে, তাহলে সেখানে আমার মধ্যক বা এন বার, সেটা হবে কি আমার n প্লাস 1 ডিভাইড বাই এত ডিভাইড বাই 2 এততম পদ। ঠিক আছে, তুমি আমাকে চোখের দেখায় বলো তো, এখানে আমার মধ্যক কোনটা? 3 না? মধ্যক কত? 3 না? তো সেটা কি আমার তৃতীয় পদ না? তো তৃতীয় পদ হইলে আমার এখানে টোটাল পদ আছে কত? টোটাল পদ আছে কত? 5টা। তাহলে 5 হলে কি হবে? 5 প্লাস 1 ডিভাইড বাই 2, অর্থাৎ থার্ড। ঠিক আছে, তৃতীয় যে পদটা সেটা হবে কি আমার মধ্যক। আর যখন আমার জোড় সংখ্যক উপাত্ত থাকবে, তখন আমার এম বারটা হবে, তখন আমার এম বার হবে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ডিভাইড বাই 2। অর্থাৎ দেখো তো, এখানে আমার মাঝামাঝি তো একটা সংখ্যা নেই, মাঝামাঝি দুইটা সংখ্যা আছে। তাহলে ওদের যে গড়টা, সে গড়টা হবে, তাহলে এখানে কি হবে আমার 3 প্লাস 4 ডিভাইডেড বাই কত? 2। তাহলে 3 আর 4 যোগ করলে কত হয়? 7। 7কে ভাগ করলে কত হবে? এখানে 3.5। এটাই হবে কি আমার মধ্য। বুঝতে পারছো সূত্রটা কিভাবে আসছে, বা সূত্রটা কি মিন করতেছে এখানে? আচ্ছা, এটা তো গেল কি তোমার আহ অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে। এবার শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে, শ্রেণীবদ্ধ উপাত্ত মানে যদি আমাকে ছক করে সাজায় দেওয়া থাকে, শ্রেণীবদ্ধ উপাত্ত যদি আমাকে ছক করে সাজায় দেওয়া থাকে, তখন আমার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে আমার এম, এম বার মানে মধ্যক, সেটা হবে আমার এল প্লাস এইচ ডিভাইডেড বাই এফ এম ইন্টু n/2 মাইনাস এফ এম মাইনাস 1। জিনিসটা কি, এটা আমি ম্যাথ দ্বারা বুঝাচ্ছি। আচ্ছা, তো আমরা একটা ম্যাথ করি এখন। ঠিক আছে, আমরা ওই সেম চারটায় নিয়ে আসি। এই সেম চারটা কি করবো, চারটে টানা, চারটা কই গেল? এই তো। এটার আমরা কি করবো, মধ্যক বের করবো। আচ্ছা, এটা আমরা মধ্যক বের করবো। এখন এখানে তুমি একটা জিনিস খেয়াল করবা, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে, বা সবচেয়ে বেশি মানুষ কোথায় আছে সেটাকে বের করবে। তাহলে সবচেয়ে বেশি মানুষ আছে এই যে তোমার এই ঘরটার মধ্যে, তাই না? যেখানে আমি হলুদ কালার দিয়ে মার্ক করছি সেখানে আছে। কতজন আছে? 12 জন আছে। তাহলে এই ক্ষেত্রে এই ঘরটার নিম্ন সীমা হচ্ছে আমার এল, তাহলে এল হচ্ছে কত আমার? 61। ঠিক আছে, মনে করো এটাকে মানে এটাকে কিভাবে লিখি যে সবচেয়ে বেশি, আচ্ছা এটাকে বলা হয় প্রচুরক শ্রেণী। ঠিক আছে, দেখো তো, এখানে তোমার গণসংখ্যা বেশি, সেটাকে বলবো কি আমরা? প্রচুরক শ্রেণী। যেটা গণসংখ্যা বেশি সেটাকে আমরা বলবো প্রচুরক শ্রেণী। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি আমার লোয়ার লিমিটটা হবে, লোয়ার লিমিট। ঠিক আছে, এই এলটাকে আমি ভাবে হলুদ কালি দিয়ে মার্ক করে রাখি। এরপর এল এর পর আসছে আমার এফ এম। ঠিক আছে, ছোট হাতের এফ এম। ছোট হাতের এফ এমটা হচ্ছে আমার গণসংখ্যা যত তত। ঠিক আছে, ছোট হাতের এফ এম হচ্ছে যে আমার এই শ্রেণীতে গণসংখ্যা যত, সেটা গণসংখ্যা যত, সেটা হচ্ছে কি আমার এফ এম হবে, ছোট হাতের এফ এম। এরপর আসছে আমার এইচ। এইচ তো কত? এইচ হচ্ছে আমার শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত? 31 টাকা 40। তাহলে শ্রেণী ব্যবধান কত হবে? 10। এরপর এইচ এর পর আসছে আমার এন। এন এর মান হচ্ছে কত? 50, কারণ টোটাল 50 জন আছে গণসংখ্যা, যোগ করলে এখানে 50 পাবা। এরপর এন এর পর হচ্ছে আমার, এন এর পর হচ্ছে আমার এফ এম মাইনাস 1। ঠিক আছে, এখন এই এফ এম মাইনাস 1 জিনিসটা কি? জিনিসটা হচ্ছে এখানে আমার এখানে একটা ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, যেটা আমরা একটু আগে পড়ছিলাম। ক্রমযোজিত চারটা কই ছিল? আচ্ছা, এখানে একটা ক্রমযোজিত গণসংখ্যা করছিলাম, সেটা লাগবে। এটা আমি তুলে আনি।
তো ক্রমযোজিত গণসংখ্যাটা নিয়ে আসলাম। এখন এখন এই যে আমার Fm-1 সেটা হচ্ছে এই যে আমার প্রচুরক শ্রেণী যেটা আছে ওখানে ক্রমযোজিত গণসংখ্যা কত, 30। এখানে আমার ক্রমযোজিত গণসংখ্যা কত, 30। তো ওর আগের শ্রেণী, প্রচুরক শ্রেণীর আগের শ্রেণীতে আমার ক্রমযোজিত গণসংখ্যা কত ছিল, সেটা হবে আমার Fm-1, এখানে কত, 18। এবার আমি সূত্রের মধ্যে বসাবো। এবার আমি যদি সূত্রের মধ্যে বসাই তাহলে আমার সূত্রটা ছিল কি, আমার এম বার ইজ ইকুয়াল টু কি, এল প্লাস এইচ ডিভাইড বাই এফ এম ইন্টু n/2 মাইনাস Fm-1। M-1 বলতে বোঝাচ্ছে যে শ্রেণীতে প্রচুর যে শ্রেণীটা ছিল ওখানে আগের শ্রেণী M-1 হচ্ছে কি আগের শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। বড় হাতের F বোঝাচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা আর ছোট হাতের F বোঝায় ওই শ্রেণী গণসংখ্যা। তাহলে এল এর মান কত আমরা পাইছি 61, এইচ এর মান কত পাইছি 10, Fm এর মান কত 12, n/2 তাহলে 50 ডিভাইড বাই 2 মাইনাস Fm-1 এর মান কত 18। তাহলে এবার ক্যালকুলেট করো এটা মানটা কত আসবে, ক্যালকুলেট করো এটা মানটা কত আসবে। এটা মানটা অ্যাপ্রক্সিমেটলি 66.83 আসতেছে সম্ভবত, তাই না? এমন আসতেছে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যে, তাহলে এটা হচ্ছে যে কি আমার মধ্যক। বুঝতে পারছো, শ্রেণীবদ্ধ পাত্রের ক্ষেত্রে আমার মধ্যকটা কি হবে, এভাবে এভাবে বের করবো, বুঝছো? এখানে আমার একটা ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, এবার মধ্যক শেষ, এরপর আচ্ছা, তো এটা হচ্ছে কি আমার, আচ্ছা সরি, এটাকে মধ্যক শ্রেণী না বলি, যেহেতু এটা মধ্যক নিয়ে কাজ করতেছি, তো এটাকে আমি সরি প্রচুরক শ্রেণী না বলে, যেহেতু এটাকে মধ্যক নিয়ে কাজ করতেছি, তাহলে এটাকে আমি মধ্যক শ্রেণী বললাম। যখন আমি প্রচুরক নিয়ে কাজ করবো তখন আমি এটাকে প্রচুরক শ্রেণী বলবো। ঠিক আছে, সবচেয়ে বেশি যে গণসংখ্যা সেটাকে বলা হয় কি আমার মধ্যক শ্রেণী, মানে মধ্যক নির্ণয় সময়। এখন আসতেছে আমার প্রচুরকের ক্ষেত্রে। প্রচুরক, প্রচুরক তো প্রচুরকের ক্ষেত্রে হয় কি, যে আমার যদি অশ্রেণীবদ্ধ উপাত্ত থাকে, অশ্রেণীবদ্ধ মানে কি, ওই যে প্রথম দিকে জাস্ট র্যান্ডম আমি সংখ্যাগুলো লিখে গেলাম, এটা হচ্ছে কি আমার অশ্রেণীবদ্ধ উপাত্ত। তাহলে অশ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে যেটা বেশি থাকে, যেটা বেশি থাকে সেটাই কি হয় আমার প্রচুরক হয়, সেটাই হয় আর কি আমার প্রচুরক। আর যদি আমি শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে চিন্তা করি, শ্রেণীবদ্ধ উপাত্ত, তাহলে শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে আমার যে এটা ছিল প্রচুরক, মনে করো m0, সেটা হচ্ছে আমার l প্লাস Fm মাইনাস F1, এরপর 2Fm মাইনাস F1 মাইনাস F2 ইন্টু H। আমি কি এটা ঠিক লিখছি? তার অর্থ তোমাদেরটা তো, আচ্ছা প্রচুরকটা তো তোমাদের বইয়ে কিভাবে করছে যে F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। তোমাদের নতুন বইটা খুলো তো, এটা তো 18 সালের বই, নতুন বইটা খুলো তো, নতুন বইটা খুলে প্রচুরকের একটু মানে সূত্রটা একটু দেখো যে সেম সংজ্ঞা দিছে কিনা বা সেম সূত্র দিছে কিনা। তো দেখো তো তাড়াতাড়ি। হ্যাঁ, সেমটাই দিছে, সেমটাই দিছে, সেমটাই। আমি আমি যেটা লিখছি, আমি যেটা লিখছি সেটা আর তোমাদের বই যেটা লিখছে সেটা একদম সেম। জাস্ট আমি একটু ভেঙে লিখছি আর কিছু না। মনে করো আমি এটাকে F1 লিখলাম, তোমাদের বইটাই লিখলাম যে F1 F2। ঠিক আছে, সেমটাই লিখছি। এবার খেয়াল করো, জিনিসটা আসলে সেম। এবার শ্রেণীবদ্ধ উপাত্তের ক্ষেত্রে আমরা এটা কিভাবে অ্যাপ্লাই করবো সেটা দেখো। আমি আগে এটা নিয়ে আসি। এটা ছিল কি আমার চারটা,
এবার এখানের মধ্যে আমার সবচেয়ে বেশি গণসংখ্যা কোথায় আছে? এখানে আছে। এটা হচ্ছে কত আমার? এটা হচ্ছে কি আমার প্রচুরক শ্রেণী। এটা হচ্ছে কি আমার প্রচুরক শ্রেণী। এখন এই প্রচুরক শ্রেণীর মধ্যে আমার এই সূত্রের মধ্যে আমার এল, এল মানে হচ্ছে আমার লোয়ার লিমিট। লোয়ার লিমিট কত? এখানে 61। এরপর হচ্ছে আমার F1। F1 হচ্ছে আমার F1 হচ্ছে যে আমার যে প্রচুরক শ্রেণী যেটা আছে ওখান থেকে আমার আগের শ্রেণী গণসংখ্যা বিয়োগ করতে হবে। মাইকে কি বেশি আওয়াজ হচ্ছে তোমার? প্রচুরক শ্রেণী মাইনাস আগের শ্রেণী, তাহলে কত আসতেছে? প্রচুরক শ্রেণী কত আমার 12, ওর আগের শ্রেণীতে গণসংখ্যা কত আমার 8, তাহলে কত আসতেছে আমার 4। আর F2, F2 হচ্ছে আমার F2 হচ্ছে প্রচুরক শ্রেণী মাইনাস পরের শ্রেণী। ঠিক আছে, প্রচুরক শ্রেণী মাইনাস পরের শ্রেণী, তাহলে কত হচ্ছে? প্রচুরক শ্রেণীতে কত 12 আর পরের শ্রেণীতে কত আমার 9, তাহলে কত আসতেছে এখানে 3। তাহলে এখানে আমার যে প্রচুরক এম নট সেটা কি হবে আমার এল প্লাস F1, F1 প্লাস F2 ইন্টু এইচ। তাহলে L1 এর মান কত আমার 61, F1 এর মান কত আমার 4, এখানে কত 4 প্লাস 3, আর এখানে এইচ এর মান কত? এইচ এর মান হচ্ছে কত 10, তাহলে কত আসতেছে? কত আসতেছে? 66.71 এত আসতেছে না? হ্যাঁ, তাহলে এটাই হচ্ছে কি আমার প্রচুরক। ঠিক আছে, প্রচুরকের পর আর কোনো ধরনের ম্যাথ নেই। তো তোমার এখানে এমসিকিউ কি ধরনের আসতে পারে? এমসিকিউ খুবই সোজা। এমসিকিউ আসবে যে তোমার, আমি যে সূত্রগুলো লিখাইলাম এখানে তোমাকে একটা চার্ট দিয়ে দিতে পারে, চার্ট দিয়ে জিজ্ঞেস করবে এখানে এল এর মান কত। এল এর মান কি হবে? প্রচুরক শ্রেণী যে নিম্ন সীমা সেটা। এবার আমাকে বলতে পারে F1 এর মান কত, তাহলে F1 হচ্ছে কি প্রচুরক শ্রেণী থেকে আগের শ্রেণীটা বিয়োগ দিব, এটা হচ্ছে কি আমার F1। ঠিক আছে, F2 মান জিজ্ঞেস করতে পারে, এইচ এর মান জিজ্ঞেস করতে পারে, বা এখানে ডাইরেক্ট আমাকে প্রচুরকটা জিজ্ঞেস করতে পারে। এমসিকিউ তে এনিথিং, ঠিক আছে, যে কোনো কিছু আসতে পারে। আর এই জিনিসটা আমি দেখাচ্ছি না যে অশ্রেণীবদ্ধ পাত্রের ক্ষেত্রে প্রচুরক মানে কি, যেমন ধরো 2 2 3 3 3 4 5 6, বল এখানে প্রচুরক কে? 3 না, কারণ 3 এখানে সবচেয়ে বেশি বার আছে। তো দ্যাটস এটা হচ্ছে প্রচুরক। বুঝতে পারছো? বুঝে গেছে? আচ্ছা, তো এর মাধ্যমে হচ্ছে যে আমাদের চ্যাপ্টার 17 যেটা আছে, চ্যাপ্টার 17 এখানে শেষ হচ্ছে।